तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। आय हाय কি সিন দেখালে গো প্রভু। ইস, আমার যদি একটা বর থাকতো, এমনি করেই হঠাৎ করে কোলে উঠতে পারতাম। তারপর চোখে চোখ রেখে কথা হতো, শ্বাসে প্রশ্বাসে মাতাল করা পাগলার ঢেউ খেলে যেত দুজনের মাঝে। তারপর 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 অন্তরার মুখটা চেপে ধরে শ্রাবণী করুণ স্বরে বলল, প্লিজ ইয়ার, এবার থেমে যা, আর আগে যাস না। আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। হঠাৎ করে এমন হবে আমি জানতাম নাকি। জোর করে হাত ছাড়িয়ে বড় বড় করে দম ফেলে অন্তরা ভ্রু নাচিয়ে বলল, লজ্জা পাচ্ছিস কেন? আমার দাদা লজ্জা দেবার মতো কোনো কাজ করেছে নাকি? অন্তরার কথা শুনে শ্রাবণীর অভির হাতে সে স্পর্শের কথা মনে পড়ে গেল। খোলা কোমরে যেখানে অভি হাত রেখেছিল সেখান থেকে যেন অদ্ভুত এক সুরসুরি সর্বাঙ্গে তড়িৎ বেগে ছড়িয়ে পড়ল সেই তীক্ষ্ণ চাহনি, একে অপরের সাথে অনাকাঙ্ক্ষিত ক্ষণিকের সান্নিধ্য মনে পড়তেই ধীরে ধীরে অদ্ভুত রকমের উষ্ণতা ছেয়ে গেল পুরো শরীর জুড়ে। ধীরে ধীরে মুখমণ্ডলে লালের আস্তর বাড়তে লাগলো। মুহূর্তে নাকের অগ্রভাগ টকটকে লাল হলো। টোপা টোপা ফোলা ফোলা গাল দুটোর সাথে কান দুটি দিয়ে যেন মনে হলো অতিরিক্ত হাড়ে গরম অদৃশ্য ধোঁয়া বের হচ্ছে। শ্রাবণীর এমন অবস্থা দেখে অন্তরা ফিচেল হাসি হেসে বলল, আমার মনে হয় পিসির ডাক শুনতে বেশি দেরি করতে হবে না, বল। লজ্জা পেয়ে শ্রাবণী দেয়ালের দিকে ফিরে নিজের মুখ আড়াল করে বলল, যা, যত সব বাজে কথা। তাই? হুম। ঠিক আছে, আমি ঠিক না ভুল সময় বলবে, কিন্তু তুই এই অবস্থায় নিচে যাবি কি করে? কেন, কি হয়েছে? লজ্জায় লাল আপেল হয়ে গেছিস তো একেবারে। নিচে গেলে কারোর চোখে পড়িস আর না পড়িস, ওই বুড়ির চোখে ফাঁকি দিতে পারবি না, মনে হয় না আমার? ঠিক। গভীর চিন্তায় পড়ল শ্রাবণী। এখন উপায়? শ্রাবণীকে চিন্তা ভাবনা করতে দেখে অন্তরা কিছু বলতে যাবে, ঠিক তখনই নিচে থেকে মনোরমার ডাক কানে ভেসে এলো, বউ, অন্তরা! উফ, এই বাদর দুটাকে নিয়ে আর পারি না, কোথায় গেল কে জানে। ছেলেটা আমার কতদিন পর বাড়িতে ফিরেছে, কত কাজ হাতে, রান্না চড়াতে হবে, আর বাদর দুটো আছে নিজেদের তালে। কোথায় গেছিলি রে তোরা? অভি এতক্ষণ নিচে ঠাম্মা আর বাবার সাথে কথা বলছিল। মায়ের ডাক শুনে একটু যেন চমকে উঠল। আগে তো শুধু অন্তরা বলেই ডাকতো, বর্তমানে মৌ নামটাও সেই তালিকায় স্থান পেয়েছে। এরই মধ্যে দুজন সিঁড়ি ভেঙে দ্রুত নিচে নেমে এলো। বারান্দায় চেয়ারে বসেছিল সকলে। মনোরমা উঠানে দাঁড়িয়ে, দুজনে গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, আমরা এখানে, তুমি ওদিকে কোথায় খুঁজছো মা? তা মায়েরা, আপনারা কোথায় ছিলেন এতক্ষণ? তোমার সবসময় আমাদের সম্পর্কে খারাপ ধারণা কেন মাথায় আসে বলো তো মা? আমরা ছাদেই ছিলাম। অন্তরার স্পষ্ট জবাব। মনোরমা সূক্ষ্ম দৃষ্টি মেলে দুজনকে ভালো করে পরখ করে বললেন, সেই, আপনারা অনেক ভালো মানুষ কি না, তাই। চল দুজনে রান্নাঘরে যান, হাত লাগান, ছেলেটা কতদিন পরে এসেছে। মা, আমি কিছুক্ষণ পর আসি। শ্রাবণীর মিনমিনে কথায় মনোরমা যেতে গিয়েও দাঁড়ালেন। মনোরমাকে দাঁড়াতে দেখে শ্রাবণী আবার সেই মিনমিনে কণ্ঠে বলল, আসলে উপরের ঘরটা পরিষ্কার করে আসছি। মনোরমা শ্রাবণীর কথায় বেশ সন্তুষ্ট হলেন, কিন্তু মুখে প্রকাশ করলেন না। খুবই শান্ত দৃষ্টি দিয়ে মেয়েটাকে আপাতমস্তক লক্ষ্য করলেন। আজকে শ্রাবণীর চেহারায় অন্যরকম দ্যুতি ফুটে উঠেছে। মুখের আদলে লালের ছড়াছড়ি দেখে বুঝলেন লাজে মেয়েটা আজ আর রক্তিম। এটা যে অভির উপস্থিতির কারণেই তা তিনি বেশ বুঝলেন। মনে মনে হর্ষিত হলেন। স্মৃতিতে ভেসে উঠল তার নতুন নতুন বিয়ের পর স্বামীর সামনে যাওয়ার দৃশ্য। ঠিক এমনই লাজে আর রক্তিম হয়ে উঠতেন। সেই কথা মনে করে আবারও সেই অদ্ভুত কিশোরীকালের শিশির অনুভূতি উপলব্ধি করলেন। পুলকিত হৃদয়ে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বললেন, ঠিক আছে, যা। শ্রাবণী মনোরমার কাছ থেকে আদেশ পাওয়া মাত্রই যখন ওপরে যাবে বলে পা বাড়িয়েছে, তখনই দুলালবাবু পিছু ডেকে বললেন, ও মা, একটু জল খাওয়াবে? এই তো আনছি বাবা।
বলেই কোমরে আঁচল গুজে ছুটে বেরিয়ে গেল রান্নাঘরের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে ট্রের উপরে 2 গ্লাস জল নিয়ে এসে রাখলো অভি আর দুলাল বাবুর সামনে। তারপর চুপচাপ মৃদু পায়ে হেঁটে উঠে গেল উপরে। অভি ট্রের উপর থেকে জলের গ্লাসটা হাতে নিয়ে আর চোখে পর্যবেক্ষণ করে গেল শ্রাবণীকে। খোলা আকাশের নিচে বিস্তৃত হলুদে মোড়ানো ক্ষেত, পুকুর পাড় ধরে হেঁটে সামনে এগোলেই বিস্তৃত ফসলে জমি। বিকেলের ম্লান সৌরলোকে প্রকৃতির এক অদ্ভুত রূপ ফুটে উঠেছে। পরীক্ষা শেষ হওয়ায় শ্রাবণী আর অন্তরা দুজন রোজগারের মতো আজও হাঁটতে বেরিয়েছে। হাতে একটা সরু লাঠি নিয়ে শ্রাবণী হাঁটছে, আর ক্ষেতের এপাশে ওপাশে ফলানো ফসলের ওপর আলতো করে ছুঁয়ে দিচ্ছে। অন্তরা আপন মনে বকবক করে চলছে, আর ওদিকে শ্রোতার ভূমিকায় শ্রাবণী। আসলে অন্তরা সকালের ব্যাপারটা নিয়ে শ্রাবণীকে পচাচ্ছে আর খিলখিল করে হাসছে। অন্তরার পচানিতে পচে মুখ ভার করে রেখে শুধু শুনছে, কিন্তু প্রত্যুত্তর করছে না সে। ব্যাপারটা এমন, এক মাঘে শীত যায় না বাচ্চু, আমারও দিন আসবে। এরই মাঝে হঠাৎ করে ধূপ করে একটা শব্দ হলো। আনমনে গল্পে মতোয়ারা 2 রমণীর ধ্যানভঙ্গ হলো। ছুটে সামনে গতি দেখতে পেল এক যুবক সাইকেল নিয়ে জমির আল ধরে যাওয়ার সময় কোনো কারণবশত স্লিপ কেটে জলে সিক্ত কর্দমাক্ত জমিতে গিয়ে পড়েছে মুখ থুবড়ে। রমণী দুজন যুবকটির সামনে গিয়ে দাঁড়িয়ে একত্রে বলে উঠল, সজলদা আপনি? সজল সারা গায়ে কাদা মেখে একাকার অবস্থা। আস্তে আস্তে সাইকেল নিয়ে কাদার ভেতর থেকে উঠে এসে রাগী দৃষ্টি নিক্ষেপ করলো দুজনের পানে। অন্তরা আর শ্রাবণী সজলের দৃষ্টি দেখে সতর্ক হয়ে চুপচাপ দাঁড়িয়ে পড়ল। সজলদা কোচিংয়ে ইংরেজি শিক্ষক, সেই সাথে প্রচণ্ড রাগীও। মধ্যম শ্যামবর্ণের সুদর্শন যুবকটি অভির বছর 2-এর সিনিয়র দাদাও। কোচিংয়ের এবং গ্রামের মেয়েদের ক্রাশ বয়ও বলা যায়। তবে সেসব মনে মনে, সামনে প্রকাশ করার ক্ষমতা আজও কারো হয়নি। মাত্রাতিরিক্ত বদরাগী আর ঠোঁট কাটা স্বভাবের বলে কেউ তার সামনে প্রেম বিষয়ক প্রস্তাব রাখতে সাহস পায় না। বছর খানেক আগের কথা, অন্তরাদের কোচিংয়ে সবে সবে উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হয়েছে। পাশের গ্রামের কয়েকটি মেয়ে ভর্তি হয় সেখানে। সজল স্যারের চেহারায় আর ব্যক্তিত্বে পাগল হয়ে তাদেরই একজন প্রেমের প্রস্তাব দিয়ে বসে। ব্যাস, আর কি। যে প্রেমপত্রখানা লিখে মেয়েটা সজলকে দিয়েছিল সেটা সকলের সামনে মেয়েটাকে পড়ে শোনানোর হুকুম দেয়। মেয়েটার লজ্জায় কাঠ হয়ে দাঁড়িয়েছিল, এক অক্ষরও পড়তে পারেনি। তখন সজল নিজে প্রেমপত্রখানা পড়ে সকলকে শুনিয়েছিল। তন্মধ্যে প্রেমপত্রে বেশ কয়েকটি বানান ভুল ছিল। এই যেমন হৃদয়কে হৃদয়, প্রেমের প্রস্তাবকে প্রেমের প্রস্তাব, আপনার কে আপনার, রাজ্যকে কেটে যায় কে জেগেটা, বর্গা জয়ের জায়গায় অন্তস্থ জ্বর, কনফিউশনে 2বার কাটাকাটি করা, আবার যায়কে যাই লেখা। যাই হোক, সেটা নিয়ে হাসির ফোয়ারা উঠেছিল কক্ষ জুড়ে। তারপর সেই ঘটনার জের ধরে গার্জিয়ান ডাকাডাকি পর্যন্ত হয়েছিল। এরপর থেকে আর কখনো কেউ সজলকে আর যাই হোক প্রেম বিষয়ক কোনো রকম প্রস্তাব দিতে সাহস পায়নি। এরকম আরও কিছু ঘটনা আছে অতীতে, যার জন্য কোচিংয়ে জমের নামে সজলকে ডাকা হয়। এই মুহূর্তে সাক্ষাৎ যমরাজ যেন অন্তরা আর শ্রাবণীর সামনে কাদায় মাখামাখি হয়ে দাঁড়িয়ে আছে। রক্তচক্ষু মেলে রাগে হিসির শব্দ তুলে সজল কাট কাট গলায় বলল, এখানে কি করছো তোমরা? বিকেল তাই হাঁটছি। অন্তরার জবাবে সজল আরো কঠিন দৃষ্টি মেলে তাকালো, গলায় ঝাঁঝ ঠেলে বলল, বাড়ি যাও, আর কখনো ফাঁকা খেতে আসবে না। কেন? মিনমিন করে প্রশ্ন করলো অন্তরা। 2 চোখ বন্ধ করে আবার তাকালো সজল, দাঁতে দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, কারণ আমি বারণ করেছি তাই। সর্বদা উল্টো পথে হাঁটা মুখেরা অন্তরা ফট করে না ভেবে প্রতিবাদী হয়ে বলে উঠল, তুমি বললেই হলো, আমরা শুনবো কেন? শ্রাবণী খপ করে অন্তরার হাত চেপে ধরল। সম্বিত ফিরে পেয়ে অন্তরা যখন বুঝিল ব্যাপারটা ঘেটে গেছে, তখন কিছু বলতে যাবে তার আগেই সজলের রাগী দৃষ্টি দেখে ভয় আঁতকে উঠল। সজল হেঁটে অন্তরার সামনে এসে দাঁড়ালো, শ্রাবণীর দিকে তাকিয়ে বলল, আমার কথা শুনতে তোমার কোনো আপত্তি আছে?
ঘন ঘন মাথা নাড়িয়ে না জানালো শ্রাবণী। হাত পা কাঁপছে অনবরত তার। সজল দৃষ্টি অন্তরার দিকে তাক করে বলল, 1 মিনিটের মধ্যে সোজা হেঁটে ক্ষেতের বাইরে গিয়ে দাঁড়াবে। শ্রাবণী মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে অন্তরার হাত চেপে ধরে বলল, চল। ও থাকবে, তুমি যাও। কেন? আমি কেন থাকবো? কম্পিত ভীত কণ্ঠ অন্তরার। অন্তরাকে ভয় পেতে দেখে মনে মনে ফিচেল হাসল সজল। কেন? তোমার তো অনেক সাহস। আমার কথা শুনবে কেন তুমি? পরীক্ষা শেষ হওয়ার আমি কে? মনে হচ্ছে ভুলে গেছো, তাই না? আমার কথা অমান্য করার শাস্তি কি হতে পারে আজকে তোমাকে আমি ভালো করে বোঝাবো। এবারে সত্যি সত্যি অন্তরার ভয়ে প্রাণ যায় যায় অবস্থা। বুক ফেটে কান্না বেরিয়ে আসছে যেন। মাথায় বুদ্ধিগুলো কেমন যেন অকেজো হয়ে গেছে। ভয় লাগছে, কারণ ফাঁকা খেতে আসতে বরাবর মনোরমা বারণ করেছে। তবুও অপার্থিব সৌন্দর্যে গা ভাসাতে দুজন চুপি চুপি চলে আসে। এখন যদি বাড়িতে নালিশ করে দেয় তাহলে মায়ের একটা মাটিতে পড়বে না। এই মুহূর্তে কি করা উচিত ভাবতে ভাবতে মুখে আঙুল ঢুকিয়ে নখ কাটতে শুরু করলো অন্তরা। মনে মনে নিজের প্রতি একরাশ রাগ হচ্ছে। সব সময় পাকামি বুদ্ধি মাথায় কিলবিল করলেও এই মুহূর্তে কিছুতেই কোনো বুদ্ধি মাথায় আসছে না। এরই মধ্যে শ্রাবণী এক পা দুপা ফেলে পিছনে হাঁটতে শুরু করেছে। আস্তে আস্তে অদৃশ্য হবে তার আগে অন্তরা ঝোঁকের বসে সজলকে এক ধাক্কা মেরে পুনরায় কাদায় ফেলে দিল দৌড়। এদিকে সজল আচমকা ধাক্কা খেয়ে নিজেকে সামলাতে না পেরে আবারও মুখ থুবড়ে পড়ল কাদার ভেতর। এতক্ষণ অন্তরার ভীত চেহারা দেখে মজা পেল, কাদায় পুনরায় পড়ে রাগে ফেটে পড়ল। দাঁতে দাঁত চিবিয়ে মনে মনে বলল, বদমাইশ মেয়ে, জাস্ট একটা বার তোমাকে হাতের কাছে পাই, এর প্রতিশোধ সুদে আসলে তুলব। বছর দেড়েক এর অর্ঘ ছোটাছুটি করে খেলতে ব্যস্ত। 3 কামরার ফ্ল্যাটে বাচ্চার কলকাকলিতে মুখরিত। বিশেষ অপারেশন কমপ্লিট করে গতকাল রাতে ফিরেছে প্রতাপ। তারই নোংরা জামা কাপড়গুলো কাচতে দেবার উদ্দেশ্যে শেষবারের মতো চেক করে নিচ্ছে সে। হঠাৎ প্যান্টের পকেটে একটা প্যাকেট খুঁজে পেতে সেটা টেনে বার করে আনলো সামনে। চোখের সামনে মেলে ধরতে গা চমকে উঠল অজানা কারণে। বুকের মধ্যে অন্য কিছুর আভাসে মুচড়ে উঠল। কিছুক্ষণ থম মেরে বসে থেকে অনেক কিছু চিন্তা করলো। তারপর ডাইনিং থেকে উকি মেরে ঘুমন্ত প্রতাপের দিকে তাকালো। ধীর পায়ে উঠে আলমারি খুলে প্যাকেটটা লুকিয়ে রাখলো। হেঁটে চলে এলো পাশের ঘরে। খাটে পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে বসে মনে করলো কত শত পুরনো স্মৃতি। হঠাৎ একটা মানুষকে খুব করে মনে পড়ছে আজ। তার কেয়ারগুলো, ভালোবাসাগুলো। চোখের কোণে ধীরে ধীরে জমা হতে লাগলো অশ্রুরা। 2 হাতের উল্টো পিঠ দিয়ে তা মুছে নিজেকে সামলে শান্ত করতে করতে বিড়বিড় করে বলতে লাগলো, আমি যা ভাবছি তা ভুলও হতে পারে। হ্যাঁ, তাই হবে। আমিও না কি দেখে কত কিছু ভেবে নিজেকে কষ্ট দিচ্ছি। না না, এসব ফালতু কথা না ভাবাই ভালো। বিরাজ, তুমি ফ্লোরিডা পৌঁছে আমাকে অ্যাভয়েড করছো কেন? কোথায় অ্যাভয়েড করছি? অ্যাভয়েড ছাড়া কি? যখনই ফোন করছি বলছো কাজে ব্যস্ত। হ্যাঁ, তো তুমি আমায় অফিস টাইমে কল করলে কি বলবো? আমি আমার ঘুম নষ্ট করে রাত জেগে কথা বলতে পারবো না। আর অফিসের কাজ রেখে বউয়ের সাথে গল্প করতে এত টাকা মাইনে তারা আমায় দেবে না, বুঝেছো? বিরাজ রেগে ধমকে উঠল। বিরাজের রাগ দেখে পিয়ালি মিষ্টি হেসে বলে উঠল, আরে রাগ করছো কেন? আমি তো মজা করছিলাম। এই শোনো। বিরাজ চুপ করে আছে দেখে আওয়াজে মধু মিশিয়ে আরো মোহিত কণ্ঠে বলে উঠল, এই শোনো না। বলো। পিয়ালি আরো মধু মিশিয়ে বলল, জানো তো আমি নাকাশিপাড়া চলে যাচ্ছি। বাবা নিতে আসছে কাল। কদিন ঘুরে আবার চলে এসো। কদিন ঘুরে মানে? আমি ফ্লোরিডা যাওয়ার ভিসা না পাওয়া পর্যন্ত এখানে আর ফিরছি না। কি বলছো এসব? তাহলে মাকে দেখবে কে? মানে আমাকে কি তুমি বিয়ে করেছো তোমার অসুস্থ মায়ের দেখাশোনা করার জন্য? সেটা যদি ভেবে থাকো তাহলে ভুল ভাবছো। আমি ওসব পারবো না। পিয়ালি, এসব তুমি কি বলছো? আমার মা অসুস্থ, তুমি তার একমাত্র ছেলের বউ। আমি এতদিন বিদেশে থেকেছি, পরের হাতে মাকে ছেড়ে দিয়ে এখন তোমার উপর ভরসা করে রেখে এসেছি। আর আর তুমি যদি এসব কথা বলো তাহলে আমি এখানে কিভাবে থাকবো তুমি ভাবতে পারছো একবারও? পিয়ালির রাগ সপ্তমে চড়ল। রাগে ফেটে গজগজ করে বলে উঠল, ও
তার মানে ভিসা টিসার কোনো ব্যাপারই নয়, তুমি জাস্ট আমাকে তোমার মায়ের সেবা করতেই রেখে গেছো, তাই তো? বিরাজ কি বলবে বুঝতে পারছে না। সত্যি ভিসার প্রবলেম হয়েছে, আবার মাও অসুস্থ। তাই ভেবেছে কয়েকটা মাস পর মা সুস্থ হলে একেবারে দুজনকে একসাথে এখানে আনার ব্যবস্থা করবে। কিন্তু তার আগেই পিয়ালি রাগ দেখে নিজে কিছুটা শান্ত হয়ে বলল, দেখো সোনা, ব্যাপারটা সেরকম না যেটা তুমি ভাবছো। এরকম নয় যে আমি তোমাকে মায়ের দেখাশোনার জন্যই ওখানে রেখে এসেছি। আমি তোমাকে ভালোবাসি, জানো তো কতই না কষ্ট হচ্ছে তোমাকে ছেড়ে থাকতে। প্রতিটা সময় তোমাকে একান্তভাবে কাছে পাবার মুহূর্তগুলো মনে পড়ে, খুব খুব করে কাছে পেতে ইচ্ছে করে। কিন্তু সত্যি ভিসার একটা প্রবলেম হয়ে গেছে, কয়েক মাস লাগবে সবকিছু রেডি হতে। প্লিজ তুমি একটু ম্যানেজ করো। আর শোনো, কয়েকদিন বাপের বাড়ি গিয়ে বেরিয়ে এসো, মুড ভালো হয়ে যাবে। লাভ ইউ সোনা, মিস ইউ সো মাচ। মিস ইউ টু। বলেই দূরাভাষে কথা শেষ করে পিয়ালি মুখটা ভেঙচি কেটে মনে মনে বলল, তোমার অসুস্থ মায়ের দেখাশোনা করতে আমার বাবাও রাজি না। খেয়ে দিয়ে আর কাজ নেই যেন আমার, যত সব। সূর্যদেব অস্ত গেছেন বেশ কিছুক্ষণ হলো। আশেপাশের বাড়িগুলো থেকে শঙ্খধ্বনি আর কাসর বাজার আওয়াজে মুখরিত হয়ে উঠেছে। দূর থেকে ভেসে আসছে আজানের মিষ্টি সুর। আকাশে বাতাসে পবিত্রতা ছড়িয়ে পড়েছে যেন। এতদিন বাদে বাড়িতে এসে প্রায় সারাটা দিন বাবার দোকানে কাজ সামাল দিয়েছে অভি। অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়ে মনটা খুব ভালো হয়ে গেছে। আজ বহুদিন পর দুলালবাবু একটু বিশ্রাম নিয়েছেন। অভি দোকানে নিজের হাতে চা বানিয়েছে, কেতা খদ্দেরদের খাইয়েছে। বিকেলে ঘুম থেকে উঠে দোকানে এসে ছেলেকে হাসি মুখে সবাইকে চা বানিয়ে খাওয়াতে দেখে মনটা খুশিতে ভরে গেছে তার। কত মেধাবী তার ছেলে, কত উচ্চ শিক্ষা তার, অথচ মনটা মাটির মতো, কোনো অহংকার নেই। সকলের আড়ালে চোখ মুছলেন দুলালবাবু। তারপর ছেলের সাথে হাতে হাত মিলিয়ে কাজে ব্যস্ত হলেন। সন্ধ্যা গড়িয়ে রাত্রি নামল গগনে। বাঁকা শুক্লপক্ষের এক ফালি চাঁদ উঠেছে আকাশে। নাকাশিপাড়া বাজার খুব বেশি বড় নয়, গঞ্জের বাজার। বুড়িগঙ্গার তীরে অবস্থিত ছোট্ট একটা গঞ্জ। রাত 8টা বাজতে বাজতে বাজার পুরো ফাঁকা। হাটের দিনগুলোতে বাদে এমনি তাড়াতাড়ি বাজার বন্ধ হয়। 8টার দিকে দোকান বন্ধ করে অভি আর দুলালবাবু হাঁটতে হাঁটতে বাড়ির পথে রওনা দিলেন। আজ বহুদিন বাদে ছেলের সাথে মন খুলে গল্প করেছেন। গল্পের এক পর্যায়ে বললেন, অভি, বাবা মার মোটামুটি সবই শুনলাম। তোমার আর মৌয়ের বিয়েটা ঠিক কিভাবে কোন পরিস্থিতিতে হয়েছে, কিন্তু আমি ঠিক বুঝলাম না মৌকে কিভাবে কি। অভি কয়েক মাস আগের ঘটনা বলতে শুরু করলো। ঘটনার শুরুতে পিয়ালির সাথে বন্ধুত্ব, প্রেম, তারপর পিয়ালির প্রতারণা, পুরোটা খুলে বলল। গ্রামের কাঁচা ইট বাঁধানো রাস্তা দিয়ে আসার সময় হালকা হলদে ডুম লাইটের আলোতে ছেলের মুখমণ্ডলে ফুটে ওঠা বেদনার নীলছাপ দুলালবাবুর চোখ এড়ালো না। এতটুকু বলে অভি থামতেই দুলালবাবু বলে উঠলেন, তারপর? একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলো অভি। আমি ওকে সেদিন রেগে জোরে চড় মেরেছিলাম বলে তার প্রতিশোধ তুলতে আমার ল্যাপটপ চুরি করে তার মধ্যে থাকা আমার স্বপ্নের প্রজেক্ট ডিলিট করে দিল। ভাইরাস দিয়ে সফটওয়্যার নষ্ট করে দিল যাতে ওর ভেতরে থাকা অন্যান্য ফাইল নষ্ট হয়ে যায়, আর যেন আমি কিছুতেই ব্যাকআপ তুলতে না পারি। এরপর সময় মতো তা সাবমিট না করতে পারায় আমার বিদেশে পড়ার সুযোগ নষ্ট হয়ে গেল। এসব যখন আমার বন্ধুরা শুনলো তখন বাপি রেগে গিয়ে প্ল্যান বানালো যে ওর বিয়ের দিন যেভাবে হোক ওকে তুলে নিয়ে কোথাও আটকে রাখবে। তারপর সবাইকে জানাবে কনে বিয়ের আসর ছেড়ে পালিয়ে গেছে, পরের দিন ছেড়ে দেবে। এতে করে ওর বিয়েও ভেঙে যাবে, আবার বদনামও হবে। ওই প্ল্যান জানার পর মৃদুল ওকে অনেক রিকোয়েস্ট করে থামানোর জন্য, কিন্তু শোনে না। এদিকে আমি যখন এখানে অমিত বাড়িতে, বাপ্পি মৃদুলের হেল্প না পেয়ে অমিতকে সাথে নিল। ওর বাবার কিছু লোক আর গাড়ি নিয়ে চলে এলো এখানে পিয়ালকে তুলতে। এদিকে এই অপরাধ ঠেকাতে মৃদুল আমাকে ফোন করে জানালো। আমি ওকে বললাম পিয়ালিকে জানাতে, যাতে কোনো মতেই বাড়ির বাইরে বের না হয়। ও জানালো, কিন্তু পিয়ালি এখানে ডাবল চাল ছেলে শ্রাবণীকে পাঠালো ওদের সাথে দেখা করতে, তাও আবার ওদের বাড়ির অন্ধকার পরিত্যক্ত গোয়ালঘরের পেছনে। রাতের অন্ধকারে শ্রাবণীকে পিয়ালি ভেবে ওরা তুলে নিয়ে যায়। আমি পরে যখন জানতে পারি ওরা নাকি কনে তুলে নিয়ে গেছে, তখন ওদের ঠেকাতে চলে যাই।
দেখি ওরা একটা কালো রঙের কাপড় দিয়ে পুরো মুখটা ঢেকে রেখেছে পিয়ালির। জ্ঞান হারিয়ে পড়ে আছে। আমি গিয়ে মুখের ঢাকনা খুলে দেখি মেয়েটা পিয়ালি নয়, শ্রাবণী। তারপর অনেক কষ্টে ওর জ্ঞান ফেরায়। ততক্ষণে ভোর হয়ে যায়। তারপর ওদের বাড়ি ঢুকতে ঢুকতে বেলা 10টা বেজে যায়। তারপরের ঘটনা তো সবাই জানো। দীর্ঘ কথন শেষ করতে করতে বাব্বাটা বাড়িতে ঢুকলো। হাত মুখ ধুয়ে খাবার দাবার খেয়ে রাতে নিজের ঘরে যাবার সময় একটা বড় চমকের মুখোমুখি হলো অভি, যা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো অভিকে সারা জীবনের জন্য। আমরা মানুষরা অদ্ভুত ধরনের প্রাণী, আবেগ অনুভূতি দিয়ে গড়া রক্ত মাংসের পুতুল। এই অনুভূতির বিচরণ মন থেকে মস্তিষ্কে, আর সেখান থেকে তা ছড়ায় সমগ্র কায়ায়। মন থেকে মস্তিষ্ক পর্যন্ত এই দুর্গম পথটি পার করতে হয় অনুভূতির ভেলায় ভেসে। যে সে অনুভূতি নয়, মন বিনিময়ের মাধ্যমে যে অনুভূতির সৃষ্টি হয়, যাকে এক কথায় ভালোবাসা বলা হয়। যেখানে দুটি মন, দুটো শরীর পরস্পরের টানে ব্যাকুল হয়ে ওঠে, একে অপরের সান্নিধ্যে লাভের আশায় উন্মত্ত হয়ে যায়। কিন্তু যেখানে শুরুতেই সম্পর্কটা অনুভূতিহীন, সেখানে অভি বাড়ি আসার পর থেকে বুড়ি নয়নতারার বুড়ো হাড্ডিতে যেন জোর বেড়েছে। বাঁকা কোমরে হাত দিয়ে পেছন পেছন ঘুরছেন, আর ক্ষণে ক্ষণে ডেকে ডেকে মাথা খাচ্ছেন মনোরমার। ও বৌমা, আমার কথা শান্ত শোনো। মনোরমা কাজে ব্যস্ত ছিলেন। কতদিন পর ছেলে বাড়িতে ফিরেছে, ভালো মন্দ রান্না করতে হবে তো। এদিকে শাশুড়ি সে কখন থেকে বাঁকা কোমরে এক হাত দিয়ে অপর হাতে লাঠি ভর দিয়ে পেছন পেছন ঘুরছেন। কি একটা জরুরি কথা যেন বলবেন তিনি। এত ব্যস্ততায় সেই কথা কি শোনার সময় আছে মনোরমার? নেই তো। বলেছেন হাতের কাজ সেরে পরে শুনবেন, অথচ বুড়ির তর্স হয়েছে না। আজ অভির আগমনের খবর শুনে সকালবেলায় খোয়ার থেকে হাঁস মুরগি বের করার সময় বড় থেকে একজোড়া মোরগ ধরে রেখেছিলেন রান্না করবেন বলে। অভি অন্তরা দু ভাই বোনেরই দেশি মোরগ খুব পছন্দের, তাই হাতের কাজ নিয়ে মহাব্যস্ত তিনি। রান্নাঘরে কাঠের আঁচে হাঁড়িতে ভাত চড়িয়ে পেঁয়াজ রসুন আদা বাছতে বসেছেন। এদিকে গ্যাসের ওভেনে ডাল সেদ্ধ বসিয়েছেন। বেছে রাখা আদা রসুনগুলো ধুয়ে রাখছেন পাশে রাখা পাথরের শিলের ওপর। মোরগ কেটে ধুয়ে রেডি করা, শুধু মশলা বাটলে রান্না চড়াতে পারবেন। তুমুল ব্যস্ততা এই মুহূর্তে। মুরলি বাঁশের বেড়া আর টিনের ছাউনি দিয়ে তৈরি মনোরমার রান্নাঘর। সেখানে একটা তালপাতার বোনা চাটাইয়ের উপর নয়নতারা বসে আছেন। তাকিয়ে তাকিয়ে দেখছেন বোমার ব্যস্ততা, তবু মনের মাঝে উদয় হওয়া কথাটা কিছুতেই চেপে রাখতে পারছেন না। মনে হচ্ছে যদি এই মুহূর্তে না বলতে পারেন তাহলে পেট ফেটে যাবে। তাই মনোরমার মনোযোগ আকর্ষণ করার উদ্দেশ্যে আবারও বললেন, ও বৌমা। কি হয়েছে? সেই তখন থেকে দেখছি আপনি আমার পিছনে পিছনে ঘুরছেন। দেখছেন তো আপনার নাতিটা কতদিন পরে বাড়ি ফিরেছে, কত রান্না বান্না, কত কাজ বাকি, পরে কইলে হতো না? মনোরমার কথা শুনে নয়নতারা খানিক দমে গেলেন। খানিক অভিমান জড়ানো গলায় বললেন, হ, তোমরা আমার কথা শুনবা কেন? আমি এখন তোমাগো বাড়ির বাড়তি মানুষ হইয়া গেছি। দুলাল রে কমনে আমার সাফালির বাড়িতে থুই আইতে। মনোরমা শাশুড়ির কথায় ভ্যাবাচাকা খেয়ে গেলেন। বুঝলেন তার অভিমান হয়েছে। আসলেই বার্ধক্য বয়সটাই এমন, একদম শিশুদের মতো ধৈর্য ধারণ করার ক্ষমতা একেবারেই থাকে না। হাতের কাজ ফেলে বললেন, ওমা, কিসব কথা বলছেন আপনি? কখন বললাম আপনি এই বাড়ির বাড়তি মানুষ? বুঝেছি, আপনি রাগ করেছেন। আচ্ছা, আমি শুনছি আপনার কথা, বলেন কি বলবেন। আপনার সব কথা শুনে তারপরে কাজে হাত লাগাবো। আপনার আর বড়দের বাড়ি যেতে হবে না। নয়নতারা মনোরমার মনোযোগ আকর্ষণ করতে পেরে খুব খুশি হলেন মনে মনে। তারপর আশেপাশে নজর বুলিয়ে দেখে নিলেন কাছে পিঠে কেউ আছে কিনা। কারণ মাঝে মাঝে পাশের বাড়ির পরাণ মণ্ডলের মা আসে ওনার সাথে গল্প করতে। গল্প করার নাম করে বুড়ি নিজের বৌমার যেমন বদনাম করে যায়, ঠিক তেমনি আবার এ বাড়ির খবর ও বাড়ি পাচারও করে। তাই তার সাবধানী নজর চারিদিকে বুলিয়ে আশপাশ পরিষ্কার দেখে গলার স্বর নামিয়ে হাতের ইশারায় মনোরমাকে কাছে ডেকে বললেন, এখানে আইও। মনোরমা শাশুড়ি হাবভাব দেখে বুঝলেন কিছু গোপন বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি। তাই উনুনের জালটা ঠিক করে কাছে এগিয়ে এলেন। নয়নতারা তার পাশে একটা কাঠের পিঁড়ি দেখিয়ে বললেন, হ্যাঁ বইও। মনোরমা বসতেই নয়নতারা ফিসফিসিয়ে বললেন, তাইলে কি সিদ্ধান্ত নিলা? কিসের সিদ্ধান্ত?
কেন অভি আর মৌরে লইয়া কোনো কিছু ভাবনা ভাবো নাই? শাশুড়ির কথায় হঠাৎ মাথায় যেন টনক নড়ে উঠল মনোরমার। মাথা দুদিকে নাড়িয়ে বললেন না। মনোরমার উত্তরে নয়নতারা আফসোসের সুরে বললেন, তোমাকে বুদ্ধি হুদ্দি কোন হানে ডুবছে তা কেডাই জানে। তিনটা মাস পার হইয়া গেছে বিয়া হইছে, অহন ওগো ফুলসজ্জা করাইতে হইব না? যেমনে হইছে হোক, বিয়া তো হইছে। মৌহন আমাগো অভির বউ, আমাগো দায়িত্ব হইল ওগো একা করা। এই কথাটা আমাগো ভাবনাই কেমনে আইলো বুঝি না। মনোরমা খানিক ভাবনায় ডুবলেন। শাশুড়ির কথার তাৎপর্য যথার্থ বুঝলেন। তারপর ভাবুক হয়ে শাশুড়ির দিকে তাকিয়ে বললেন, এই মুহূর্তে অভি আর মৌ দুইজনে কি মানবে যদি আমরা ওদের এক করার সিদ্ধান্ত নিই? মনে করে তুমি স্টার জলসন নাটক বেশিই দেখতেছ। বিয়া হইছে মানবো না কে? বিয়া মানছেরে একবারই হয়, ওর না হয় অন্যভাবে হইছে, তাতে না মানার কি হইল? মানে হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে যদি একটু ওদের থেকে মতামত জানা যেত, এই আর কি। তাইলে তুমি আজকাল মোর লগে কথা কও। হ্যাঁ, মতামত যদি হ্যাঁ হয় তয় অভির লাগে আমিই কথা কমু। শাশুড়ির সাথে কথা বলতে বলতে এদিকে ভাত হয়ে এসেছে। ডালটাও খানিক আগে সিদ্ধ হয়ে গেছে। নয়নতারা বৌমার কাছে সাহায্য করতে পিঁড়ি থেকে উঠে এসে উনুনের পাশে বসে কাঠের জালটা সামাল দিতে লাগলেন। এদিকে ভাবুক মনোরমা ভাবনার জগতে বিচরণ করতে করতে বাকি কাজগুলো সারতে লাগলেন। আর মনে মনে নিজেকে প্রস্তুত করতে লাগলেন কিভাবে শ্রাবণীর সাথে এ বিষয়ে কথা বলবেন। বেলা গড়িয়ে বিকেল হয়ে এসেছে। দুপুরের দিকে ভবেশবাবু বড় মেয়েকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে ফিরেছেন। এই মুহূর্তে পিয়ালি তার নিজের ঘরে ট্রলি লাগেজ থেকে জামা কাপড় বের করতে ব্যস্ত। তাকে আলমারিতে জামা কাপড় সাজাতে সাহায্য করছে পৌশালী। আলমারির তাকে কাপড়গুলো সাজিয়ে রাখার সময় হঠাৎ একটা প্যাকেট হাত লেগে ধুম করে নিচে পড়ে গেল। পৌশালী প্যাকেটটা তুলতেই তা থেকে একটা সাদাশে ঘিয়া রঙের গরদের শাড়ি বেরিয়ে এলো, যার পাড় লাল আর সোনালি সুতোয় বোনা। ভীষণ রকম সুন্দর শাড়িটা। হাতে তুলে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, এই দিদিয়া, এই শাড়িটা দারুণ তো। তোকে জিজু দিয়েছে? তোর মাথা খারাপ হয়েছে? বিরাজ করবে শাড়ির শপিং, তাও আবার এত সস্তা। ও আমার জন্য যা কিছু কেনে সবকিছু ব্র্যান্ডের, তাও ডিজাইনার দিয়ে বানানো। অতটাও কম নয় তুই যেভাবে বলছিস। তাই একদম। আমি গতবার সরস্বতী পুজো শাড়ি কিনতে গিয়ে সেম একই রকম শাড়ি পছন্দ করেছিলাম, কিন্তু দাম হাই থাকায় নিতে পারিনি। এটা তাও কমপক্ষে 5,000 টাকার নিচে হবে না। যাই হোক, বাদ দে। তুই শাড়িটা কোথা থেকে কিনেছিস রে? আমিও তাহলে সেম দোকান থেকে কিনবো। তাছাড়া দামও বলছিস কম। পিয়ালি কিছুক্ষণ ভাবুক দৃষ্টি মিলে পৌশালীকে দেখলো, তারপর বলল, এটা আমাকে অভি গিফট করেছিল লাস্ট ভ্যালেন্টাইন্স ডেতে। এটা ওর ফার্স্ট গিফট ছিল। তাহলে তো এই শাড়িটা তোর আর কোনো দরকার নেই, আমি নিয়ে নেই। পিয়ালি পৌশালীর হাত থেকে ছো মেরে শাড়িটা নিয়ে বলল, লোকের জিনিসে নজর দিতে নেই, জানিস না? এত পাস তাও তোর আহিক মেটে না বল, হিংসুটি একটা। পিয়ালি রেগে একটা তোয়ালে তুলে পৌশালীর দিকে ছুঁড়ে মেরে বলে উঠল, ভালো হয়েছে আমি হিংসুটে, যা ভাগ এখান থেকে। পিয়ালির মুখে ঝামটা খেয়ে পৌশালীর মুখ বাঁকিয়ে চলে গেল। হাতের শাড়িটার দিকে তাকিয়ে পিয়ালি একটা মুচকি হাসি হেসে মনে মনে বলে উঠল, তোমার কাছাকাছি চলে এসেছি অভি ডার্লিং। হাজার হোক তুমি বর্তমানে আমার বোনের বর, সম্পর্কে তোমার শালি হই। হিসেব মতো তোমার ঘরে অর্ধেক দায় দায়িত্ব তো আমারই, তাই না? কথা দিচ্ছি, দায়িত্ব সহকারে তোমার ঘরে আগুন আমি লাগাবোই তো লাগাবো। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সারা বাড়ির লোকজন বিশ্রামে ব্যস্ত। দুলালবাবু আর ছেলের সাথে বসে খোশ গল্প করতে করতে ছেলে আসার খুশিতে একটু বেশি ভোজন করে ফেলেছেন, যার দরুন ভাত ঘুমটা একটু বেশি গাঢ় হয়েছে। বিকেলের দিকে নিশ্চিন্তে ঘুমাতে দেখে বাবাকে আর না ডেকে অভি রওনা দিল দোকানের উদ্দেশ্যে। বিকেলের দিকে অন্তর আর শ্রাবণী দুজনে মিলে অভির অ্যান্ড্রয়েড ফোনে কবির সিং মুভিটা দেখছিল। টান টান উত্তেজনা পূর্ণ অ্যাডাল্ট সিন চলছে। শাহিদ কাপুরের বারংবার কায়রা আদবানিকে লোমহর্ষক কারো চুম্বন দেওয়ার মুহূর্তগুলো দেখে দুজনে অন্যরকম অনুভূতির শিহরণে রক্তিম বর্ণ ধারণ করছিল ক্ষণে ক্ষণে। রোমাঞ্চক শিরশিরানি দৌড়ে বেড়াচ্ছিল শরীরে যত্রতত্র। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন মনোরমা, পিছনে পিছনে নয়নতারা। অন্তরা এরকম মুহূর্তে মার ঠামার আগমনে ব্যাপক ভয় পেল।
শ্রাবণীয় ভয়ে চুপসে পাণ্ডুর চেহারায় কাঁপতে লাগলো। চতুর অন্তরা ধরা পড়ার ভয়ে মাকে দেখে ফোন অফ করে দিয়েছিল আগেই। তবুও যদি মা কোনোভাবে বুঝে ফেলে, সেই ভয়ে মুখভঙ্গি স্বাভাবিক রেখে তাড়াতাড়ি করে বলল, কি ব্যাপার, তোমরা দুজনে একসাথে কিছু বলবে? তুই চুপ কর, আমি ময়ের সাথে একটু কথা বলতে এসেছি। বলে এক তাড়া মেরে অন্তরাকে থামিয়ে দিয়ে শ্রাবণীর দিকে তাকিয়ে বললেন, মৌ, মা আমার একটু কাছে আয়। শ্রাবণী ভদ্র বাচ্চার মতো উঠে গিয়ে মনোরমার কাছে গিয়ে বসলো। নয়নতারাও গিয়ে বসলেন শ্রাবণীর গা ঘেঁষে। অন্তরা অনুসন্ধিষ্ণু নজরে মাঠামার কার্যক্রম পর্যবেক্ষণ করছে, ভাবছে এই মহিলা দুটোর উদ্দেশ্য কি হতে পারে। এদিকে মনোরমার নয়নতারা মাঝে বসে শ্রাবণী দুশ্চিন্তায় ঘেমে একাকার হয়ে উঠল। নিজেকে তার এই মুহূর্তে ভাইবা বোর্ডের পরীক্ষার্থী মনে হচ্ছে। মনোরমা শ্রাবণীর মাথায় হাত বুলিয়ে বললেন, মৌ, আমি এখন যা প্রশ্ন করব তার বুঝে শুনে উত্তর দিবি। আমি চাই তুই কারোর চাপে পড়ে নয়, বরং মন থেকে সিদ্ধান্ত নে। কথাগুলো শুনে শ্রাবণী ড্যাব ড্যাব চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করছে। কিছুক্ষণ থেমে মনোরমা বললেন, জানিস মা, সব মেয়েদেরই একদিন বিয়ে করে স্বামীর বাড়িতে যেতে হয়। সেখানেই তাদের জীবন শুরু হয়। তারপরে স্বামীর হাত ধরে সুখ দুঃখের দিন কাটিয়ে সংসার যাপনের পরে একদিন এখানেই সমাপ্তি হয়। আমরা সবাই জানি তোর আর অভির কী পরিস্থিতিতে বিয়ে হয়েছে। তোর বা অভির কারোরই মতামত নেওয়া তো দূর, তোদের কথা বলার সুযোগটুকুও দেওয়া হয়নি। কিন্তু তাই বলে তো আর বিয়েটা মিথ্যে নয়। আমি তোর বাবা, তোর ঠাম্মা, আমরা সবাই চাইছি তোরা এইবার সংসার শুরুর প্রথম পদক্ষেপটা নে। তোদের আমরা এক করতে চাইছি, আর 5টা স্বাভাবিক স্বামী স্ত্রীর মতন। তোর কি এতে কোনো আপত্তি আছে? যদি থাকে নির্দ্বিধায় বলতে পারিস। হঠাৎ এমন একটা কথা শুনে ঠিক কি উত্তর দেবে শ্রাবণী বুঝে উঠতে পারল না। চুপ করে বসে রইল মাথা নিচু করে। এদিকে ঠাম্মা বুড়ির শ্রাবণীর চুপ করে বসে থাকা একদম পছন্দ হলো না। সারা রুম জুড়ে যখন পিনপতন নীরবতা, তখন নয়নতারা বলে উঠলেন, ও সতীন, কি হইল? কথা কও না কে? আমার স্বামীরে কি তোমার পছন্দ হয় নাই? হেই কালা, তুমি হইলা সাদা ফাঁকফোকা। পছন্দ না হইতেই পারে, কোনো ব্যাপার না। তাইলে কও, কাইলকে একেবারে সারাইয়া সাইন সাবুত কইরা তোমার জেডার বাড়িতে পাঠাইয়া দিতাম, আর আমগো তুলির লগে অভির বিয়া দিয়ে আনতাম। নয়নতারার অমন কথা শুনে শ্রাবণের বুকের মাঝে থক করে উঠল। এতক্ষণ লজ্জায় মাথা তুলতে পারেনি দেখে এই বুড়ি তার সংসার শুরু হওয়ার আগে সতী নানার ব্যবস্থা করে ফেলেছে দেখে মাথা তুলে ফট করে বলে উঠল, না না না, আমার কোনো আপত্তি নেই। তোমরা যা সিদ্ধান্ত নেবে আমি তাতেই খুশি। শ্রাবণের মতামত জেনে মনোরমার মুখে হাসি ফুটে উঠল। আগে অনুমান করেছিলেন মেয়েটার উত্তর হ্যাঁ হবে, তবু এটা দরকার ছিল। তবে শাশুড়ির বুদ্ধির তারিফ করতেই হবে। সত্যি কি চালটাই না চাললেন লাজুক মেয়েটার পেট থেকে কথা বার করতে। শ্রাবণীর মাথায় চুমু খেয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন মনোরমা। পিছন পিছন নয়নতারাও বেরিয়ে আসতে নিয়ে আবার থামলেন। শ্রাবণীর দিকে তাকিয়ে বললেন, হনো সতীন, আমার আদরের কালাসান রে আমি তোমারে দিতাছি, ওরে যত্ন কইরা রাইখো। একদিন বুঝবা কি দামি জিনিস দিছি তোমারে। নয়নতারা ঘর থেকে বেরিয়ে যেতেই অন্তরা চিৎকার করে শ্রাবণীকে জড়িয়ে ধরল। কানে কানে ফিসফিস করে বলল, আজকে রাতে আমার দাদা ভাই কবির সিং হবে, তুই পারবি তো এক্সট্রা ডোজ সহ্য করতে? বলে অট্টহাসিতে ফেটে পড়ে চোখ মারল। এদিকে লজ্জায় লাল হয়ে দুহাতে মুখ ঢেকে বালিশের উপর উপর হয়ে শুয়ে পড়ল শ্রাবণী। এদিকে মনোরমার ডাকে তড়িঘড়ি করে অন্তরা ঘর থেকে বেরিয়ে যেতেই মুখের উপর থেকে হাতটা সরালো সে। ইস, সারা শরীর কেঁপে কেঁপে উঠছে কবির সিং এর রোমান্টিক দৃশ্যগুলো মনে করে। নিজেকে কায়রাত বানিয়ে জায়গায় আর অভিকে শাহেদ কাপড়ের জায়গায় ভেবে পুনরায় লজ্জায় রক্তিম হয়ে উঠল। নৈশকালীন ভোজনের পর্ব চলাকালীন বারংবার অভির চোখ দুটো একজনকে খুঁজে ফিরেছে। সকালের ওই আকস্মিক ঘটনার পর থেকে একবার মাত্র মেয়েটাকে চোখে পড়েছিল জল খাওয়ার সময়, তারপর আর চোখে পড়েনি। এতদিন ধরে মনে মনে অস্বস্তি অনুভব হলেও আজ সকালে ঘটনাটা ঘটার পর থেকে কেমন করে যেন অস্বস্তিটা কর্পূরের মতো উবে গেছে। বরং একটা নিষ্পাপ ভীতু চেহারা মনের ক্যানভাসে ভাসছে। তবুও সাহস করে জিজ্ঞেস করা হলো না তার কথা। দুলাল বাবু খেতে খেতে জিজ্ঞেস করলেন,
আমার আর এক মা কোথায়? খেতে আসেনি কেন? মনোরমা এই মুহূর্তে কিছুতেই সত্যিটা বলতে পারবেন না। এদিকে স্বামীকে মিথ্যে কথা তিনি বলতে চান না। করুণ দৃষ্টিতে শাশুড়ির দিকে তাকালে নয়নতারা বললেন, সে আগেই খন খাইয়া শুয়ে পড়ছে, তার নাকি ঘুম ধরছিল। মেয়েটার কি শরীর খারাপ? মনোরমার দিকে উদ্বিগ্ন চোখে চেয়ে উদুলাল বাবু জানতে চাইল। মনোরমা আশ্বাস দিলেন, আরে না না, মো একদম ঠিক আছে, এই তো তোমরা আসার আগেই খেয়েছে। কথা বাড়ছে দেখে নয়নতারা অভিকে উদ্দেশ্য করে বললেন, আমারে তুমি ভুইলা গেছো স্বামী? অভি ঠাম্মার কথায় হেসে উঠল, এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ ভুলতে পারি, কিন্তু তোমাকে কখনো না বউ। শুধু কথাই তোমার পীড়িত, বুঝি বুঝি, সব বুঝি। বুড়ি ঠাম্মার অভিমানী কথা শুনে মান ভাঙানোর জন্য অভি আরেকটু কাছে টেনে এনে বলল, বাবা এত অভিমান? তা আমার আদরের বউয়ের কি চাই? স্পেশাল কথা আমি হগলের সামনে কইতাম না। আমার বুঝি শরম লাগে না? আপনি আমার ঘরে আয়েন, তখন কইতাম। দুলাল বাবু মা ছেলের খুনসুটি দেখে আর কিছু না বলে বাকি খাবার শেষ করে তাড়াতাড়ি উঠে পড়লেন। এদিকে মনোরমা শাশুড়ির নাটক দেখে আর কথাবার্তা শুনে আঁচলে মুখ চেপে হাসছেন। অন্তরাও তড়িঘড়ি করে খেয়ে ছুট লাগালো ঘরে। নয়নতারা কুজো কোমরে হাত দিয়ে আস্তে আস্তে উঠে হাত মুছতে মুছতে চলে গেলেন নিজের ঘরে। বেশ কিছুক্ষণ পর অভিও হাত মুখ ধুয়ে ঠাম্মার কাছে এসে বসলো। এবার বলো, তোমার কি এমন গোপন কথা যা সবার সামনে বলতে লজ্জা পাচ্ছিলে? নয়নতারা অভির এক হাত নিজের এক হাতের মুঠোয় চেপে আর এক হাত অভির মাথায় বুলিয়ে দিতে লাগলেন। বুড়ি নয়নতারার গায়ের চামড়ার বার্ধক্যের ভারে কুঁচকে গেছে, তবুও সে হাতের স্পর্শে অনাবিল মায়া, ভালোবাসা, আদর মেশানো। অভি আস্তে আস্তে শুয়ে পড়লো নয়নতারার কোলে, চুপ করে ঠাম্মার আদর খেতে লাগলো। মাথায় হাত বোলাতে বোলাতে নয়নতারা বললেন, দাদু ভাই, আমরা হকগুলে জানি তোমার আর মেয়ের বিয়া কেমনে হইছে। যাই হোক, বিয়া তো হইয়া গেছে না, অহন আমরা চাই তোমাকেও এক কইরা দিতে। অভি ঠাম্মার কথা শুনে ঝট করে কোল থেকে মাথা তুলে উঠে বসলো। বুড়ি নয়নতারা আবারও বললেন, আর কয়দিনই বা বাসি দাদু ভাই, তা তো ঠিক নাই। আমি চাই তোমার সুখী দেখতে। মৌমাইয়াটা সত্যিই ভালা, হ্যাঁ রে, মাইনা নাও, অবহেলা কইরো না। যা হইছে যেমনে হইছে তাতে তো মাইয়াটার কোনো দোষ নাই, কও। হ্যাঁ তো নির্দোষ। ঠাম্মা, তুমি বুঝতে পারছো না, আমি মেনে নিলে কি হবে? শ্রাবণী যদি আমাকে মেনে না নেয়, তারও তো একটা পছন্দ অপছন্দ বলে আছে। তাছাড়া আমি শ্রাবণীকে কখনো অন্য নজরে দেখিনি। অন্তরা আর ওকে সবসময় এক নজরে দেখেছি। তোমার চিন্তা শেষ। হ্যাঁ, তোমারে মাইনা নিছে, আর নজরের আর কি? তারে বদলাইয়া লইবা। সবসময় মনে রাখবা, সে তোমারে বিয়া করাবো। আজকে তুমি যদি তারে অপমান করো, সারা জগতে তারে লয় অপমান করব। আজকে তুমি তারে মাইনা নিয়া সম্মান দিলে, পুরা জগৎ তারে মাইনা নিব। যাও ঘরে যাও, ঘরে তোমার বউ তোমার অপেক্ষা করতেছে। আজ থেইকা তোমার নতুন জীবন শুরু। যাও দাদু ভাই, যাও।